They were quite short. That's it. That's it. It's a Bangla wash. সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের দম্ভ গুড়িয়ে দিয়ে হোয়াইট ওয়াশের উৎসব টাইগারদের। সৌম্য সরকারের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তামিমের অর্ধশতক। জয়ের আনন্দে মাতোয়ারা সারা দেশ। বাংলা মাস করে এত খুশি লাগছে যে মুখে প্রকাশ করা যাবে না। অসাধারণ। অ্যাকচুয়ালি আমরা এরকমটাই আশা করেছিলাম, যেরকমটা খেলেছে আজকে আমরা অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে এখন গর্ববোধ করি। 1 2 3 একবারে হ্যাট্রিক করে বাংলা মাস। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী প্রচারণা চালানোর সময় বেগম জিয়ার গাড়ি বহরে তৃতীয় দিনের মতো হামলা, প্রতিশ্রুতির ফুলঝুরিতে দিনভর প্রার্থীদের প্রচারণা। আশুলিয়ায় ব্যাংক ডাকাতিতে আতঙ্কে এলাকাবাসী ও ব্যবসায়ীরা, এলাকায় বিক্ষোভ। ডাকাতি নয়, নাশকতা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ছিল লক্ষ্য, বলছে পুলিশ। সারা বিশ্বের 220 কোটি মানুষের দারিদ্র্য বিমোচনে সম্মিলিত উদ্যোগ নিতে হবে, জাকার্তায় এশিয়ান আফ্রিকান সম্মেলনে প্রধানমন্ত্রী। রাজধানী থেকে 3 অস্ত্র ব্যবসায়ী ও 2 পেশাদার খুনি আটক। সিটি নির্বাচন বাধাগ্রস্ত করতেই মজুত করা হয় অস্ত্র, ব্রিফিংয়ে ডিবি। এবং চাঁদপুরের আলোচিত সিরিয়াল কিলার রসুখার ফাঁসির আদেশ। রংপুরের ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর 2 জনের যাবজ্জীবন। টাইগারদের পাকিস্তানকে হোয়াইট ওয়াশের খবর। টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ মানে বাংলা ওয়াশের লজ্জায় ডুবল টিম পাকিস্তান। সৌম্য সরকারের অনবদ্য সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে 3 ম্যাচ সিরিজ 3-0 ব্যবধানে জিতল মাশরাফিরা। এ নিয়ে 10মবারের মতো ওয়ানডে সিরিজের প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের গৌরব অর্জন করেছে টাইগাররা। মিরপুরে আগে ব্যাট করে পাকিস্তান 250 রানে অল আউট হয়। জবাবে 63 বল বাকি থাকতে বাংলাদেশ 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ম্যাচ সেরা হয়েছেন 127 রানে অপরাজিত থাকা সৌম্য সরকার, আর সিরিজ সেরা তামিম ইকবাল। এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। এমন খুশির মুহূর্ত কি সবসময় ধরা দেয়? সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ মানে বাংলা ওয়াশ করা বলে কথা। তাই গৌরবের উদযাপনটা এমন বাঁধন হারা, এমন বাঁধভাঙা আনন্দ সিরিজ জয়ের পর এমন মুহূর্তের জন্যই তো অপেক্ষায় ছিল টাইগাররা, অপেক্ষায় ছিল পুরো জাতি। আর সৌম্যের সৌর্যদীপ্ত ব্যাটে চড়ে আবারও বাঘের গর্জনে কাঁপল পুরো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের অহংবোধ, গৌরব ও পরাক্রমশীলতা লুটিয়ে গেল মিরপুরের মাটিতে। এ নিয়ে 10 বারের মতো কোন সিরিজে হোয়াইট ওয়াশ করার সামর্থ্য দেখালো মাশরাফিরা। কিন্তু এবারেরটা অন্যগুলোর চেয়ে বিশেষ, কারণ প্রতিপক্ষ যে পাকিস্তান, আর এই বাংলাদেশ দলটি গড়া অন্য ধাতুতে, যে দলটি অনেক পরিণত প্রত্যয়ী। ইমরান খানের উত্তরসূরিদের হোয়াইট ওয়াশ করতে টাইগারদের প্রয়োজন 251 রান। এর আগে 250 বা তার বেশি রান তাড়া করে 6 বার জয় পাওয়া টাইগারদের শুরুটা হয় সাবধানী। তবে পুরো সিরিজে নিষ্প্রভ সৌম্য এদিন চেনালেন নিজেকে। 22 গজে যত শট খেলা যায় খেললেন তার সবগুলো, 50 পূরণ করলেন মাত্র 63 বলে। অন্যদিকে টানা 3 সেঞ্চুরির খোঁজে থাকা সৌম্যর সঙ্গী তামিমও তুলে নেন ক্যারিয়ারের 29তম 50, কিন্তু পারেননি টানা 3 সেঞ্চুরি করতে। পেভিলিয়নে ফেরেন 64 রান করে। অবশ্য তার আগে 3 ম্যাচ সিরিজে প্রথম বাংলাদেশি হিসেবে পূরণ করেন 300 রান। এরপর রিয়াদ ফিরে যান 4 রান করে, কিন্তু তামিমের সেঞ্চুরি না পাবার আক্ষেপ ঘুচিয়ে দেন সৌম্য। দারুণ প্রতিভাবান এই ব্যাটসম্যান ক্যারিয়ারের 10ম ম্যাচে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
তাও মাত্র 94 বলে। এরপর সৌম্য ও মুশফিক মিলে ছেলে খেলা করেছে পাকিস্তানি বোলারদের সঙ্গে। শেষ পর্যন্ত সৌম্যের 6-6 110 বলে 127 রান আর মুশফিকের 49 রানে ইতিহাস রচনা করে টাইগাররা। এর আগে এ সিরিজে সংগ্রাম করতে থাকা পাকিস্তান ওপেনিংয়ে পায় 91 রান। সামি আসলাম 45 রান। এরপর হাফিজ দ্রুত ফিরলে দলের দায়িত্ব নিজ কাঁধে নিয়েছিলেন অধিনায়ক আজহার আলী। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও করেছিলেন, তবে টাইগার বোলারদের সামনে টেকেননি। শেষ দিকের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণে 2 উইকেটে 203 রানের স্কোর থেকে পাকিস্তান অল আউট হয় 250 রানে, যা বেশ হেসে খেলেই জয়ের সঙ্গে সিরিজটা 3-0 করে ফেলে মাশরাফিরা। ফারজানা মুমু, সময় সংবাদ। এদিকে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারার আনন্দে ভাসছে পুরো দেশ। মুশফিকের ব্যাট থেকে উইনিং শট আসার পরপরই বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন টাইগার ভক্তরা। আনন্দ মিছিল নিয়ে এসে অনেকেই জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে যে যেভাবে পেরেছেন সেভাবেই টাইগারদের জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় এবং হোয়াইট ওয়াশ করার স্বাদ সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে। টাইগারদের কাছ থেকে সব সময় এমন ধারাবাহিক পারফরমেন্স চান এদেশের ক্রিকেট প্রেমীরা। জয়ের আনন্দে মেতে উঠতে তারা বের করেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। দেশের পতাকা হাতেও এ সময় তাদের উৎসব করতে দেখা যায়। একবারে একটা জয় না, 1 2 3 একবারে হ্যাট্রিক করে বাংলা ওয়াশ দিয়ে আমরা পাকিস্তানকে রেখে দিলাম। ইউ উইন। দুর্দান্ত, অসাধারণ খেলছে। আমরা অত্যন্ত প্রাণবন্ত, উৎফুল্ল, আমরা গর্বিত বাংলাদেশ। বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যে কোনো মাটিতে আমরা এখন যে কোনো ক্রিকেট দলকে হারাইতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে। ইন্ডিয়া আজকে আমাদের এই খেলা দেখে অবশ্যই ডরিয়েছে। তোমাদের সাহস থাকলে বাংলার মাটিতে চলে আসো। আবার আসুক ইন্ডিয়া, আমরা তাদের বাংলা ওয়াশ করবো, পাকিস্তানকে যেভাবে আমরা ওয়াশ করেছি। এবার অন্যান্য প্রসঙ্গ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালানোর সময় আজও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর হামলা শিকার হয়েছে। বিকেলে বাংলা মোটর এলাকায় বেগম জিয়ার গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর করা হয়। এর আগে বিকেল 4:30টার দিকে প্রচারণার উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে বের হন বেগম জিয়া। আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় নামেন বেগম জিয়া। প্রচারণা চালানোর সময় এর আগে আরও 2 দিন হামলার কবলে পড়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর। এদিকে বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মদদেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। তাদের অভিযোগ বেগম জিয়াকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা হয়েছে। সন্ধ্যায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এই অভিযোগ করেন। তিনবারের প্রধানমন্ত্রীর গাড়ির উপর হামলা হয়, যখন তার নিরাপত্তা কর্মীকে আহত করে হাসপাতালে পাঠানো হয়, তখন আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না। বেগম খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকারকে সতর্ক হতে হবে, নতুবা এর পরিণতি যা হবার তাই হবে। সাভারে বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের গুলিতে ব্যাংক ম্যানেজার সহ 7 জন নিহতের ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায়। প্রায় সারাদিনই বন্ধ ছিল কাঠগড়া বাজারের অধিকাংশ দোকান। এদিকে এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে সকালে বাংলাদেশ ব্যাংকের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্তারিত জানাচ্ছেন তারিকুজ্জামান শিমুল।
আশুলিয়া বাজার থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে অবস্থিত এই কাঠগড়া বাজার। প্রায় 1 বর্গ কিলোমিটার আয়তনের এই বাজারে রয়েছে ছোট বড় প্রায় 1000 খানিক দোকান, রয়েছে 3টি ব্যাংকের শাখা। গত মঙ্গলবারের দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর গোটা এলাকায় চাপ আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে আতঙ্কে আছেন ব্যবসায়ীরা, কারণ তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণেই এই বাজারে সহজেই ডাকাতির ঘটনা ঘটছে। এখান থেকে থানা, আশুলিয়া থানা প্রায় 10 কিলো দূরে আছে। তো ওনাদের আস্তে আস্তে খবর পাওয়ার পর আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা সময় লাগে। পুলিশের গার্ড যদি থাকতো তাহলে এরকম হতো না। এই এলাকা অহরহ চিন্তা হচ্ছে পুলিশের কোনো পাহারা নাই, তাহলে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি তাদের নিরাপত্তা কোথায়? ব্যবসা করে আইছি, ব্যবসা করে খাবো, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই। সাধারণ ব্যবসায়ীদের এই দাবির সাথে সহমত প্রকাশ করে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। আমরা যারা আছি ব্যবসায়ী তারা আমাদের টাকা পয়সা দিয়ে অল্প কিছু সংখ্যক রাত্রের জন্য শুধু পাহারাদার রাখছে, কিন্তু দিনের বেলায় কোনো পাহারাদার আমাদের এখানে নেই। প্রশাসনের কাছে আমাদের আবেদন আমাদের জন্য একটা স্থায়ী একটা পুলিশ ফাঁড়ি বা এরকম একটা কিছু যিনি করে দেন। এছাড়া সকালে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান এলাকার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তারা আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানোর পরামর্শ দিবেন। নিরাপত্তা ব্যবস্থাটা প্রতি আরো সতর্ক থাকবে সবাই। আর একইভাবে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা অনুরোধ করব যে এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে আছে এই দিকগুলোতে তারা তাদের টহলটা যেন একটু সজাগ রাখে। এদিকে গত মঙ্গলবারের ডাকাতির ঘটনা এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। এছাড়া 3 দিনের শোক ঘোষণা করেছেন তারা। আশুলিয়ার কাঠগড়া বাজার থেকে তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। সাভারে ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে আরও রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। দারিদ্র্য সীমার নিচে থাকা পৃথিবীর 220 কোটি মানুষের দারিদ্র্য বিমোচনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান আফ্রিকান সম্মেলনে এই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরবর্তী উন্নয়ন এজেন্ডায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ অসাম্যের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাস দমন। সম্মেলনে যোগ দিতে জাকার্তার বালাই সিদাং সম্মেলন কেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো। 34টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং 105টি দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে এবারের সম্মেলন, যেখানে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলেন, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দক্ষিণ বিশ্ব গড়তে চাই সম্মিলিত উদ্যোগ। A set of transformative goals and targets are being identified in the context of the post-2015 development agenda. In this context, I would like to emphasize on 3 development issues. First, fight against hunger and inequality. Second, combat terrorism and violent extremism. Third, close and sustained cooperation. শেখ হাসিনা বলেন, দারিদ্র্যের বিরুদ্ধে এ অঞ্চলের মানুষ যেমন সম্মিলিতভাবে লড়াই করছে, তেমনি এ অঞ্চলের দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও মোকাবেলা করতে হচ্ছে একসঙ্গে। The South accounts for half of the world's GDP, produces half of the economic output, and conducts more than half of global trade. Therefore, the South-South cooperation is critical for attaining sustainable development and building resilience of southern countries. Our own development paradigm in Bangladesh is based on peace and development. সম্মেলন চলাকালে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক করেন ইন্দোনেশিয়ার সাবেক রাষ্ট্রপতি মেঘবতী সুকর্ণপুত্রীর সঙ্গেও। এছাড়া ইন্দোনেশিয়ায় আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শাহ আলী জয়, সময় সংবাদ। এবার সিরি নির্বাচনের খবর। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। পাড়া মহল্লা ছেয়ে গেছে লিফলেট পোস্টারে। গান আর স্লোগানের মধ্য দিয়ে চলছে মাইকিং। শেষ মুহূর্তে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
বুধবার সকালে রাজধানীর হাজারীবাগ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। ভোটারদের কাছে নিজের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। এছাড়া এক মতবিনিময় সভায় বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই ভোটারদের সমর্থন প্রয়োজন। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ইলিশ মাছ মার্কায়, তাহলে আমার সুযোগ হবে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে এবং ব্যারিস্টার ফজলুল তাপসের সঙ্গে উন্নয়নের এই প্রক্রিয়াকে অব্যাহত রাখবার জন্য সুযোগ হবে। জননেত্রী শেখ হাসিনা আপনাদের গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা অনেকটাই সমাধান করে গেছেন। আমি চাই আমাদেরকে নির্বাচিত করে এই উন্নয়নের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করবে। উত্তরে টেবিল ঘড়ি মার্কা নিয়ে প্রচারণায় নামেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। মিরপুর, পল্লবী সহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চান তিনি। অংশ নেন পথসভায়। এখানে দলের দিক থেকে যদি সঠিক প্রার্থীকে আপনি ভোট না দেন, যে প্রার্থী কাজ করতে পারবে সেই প্রার্থীকে যদি ভোট না দেন, তাহলে এই যে সরকার তো কমপক্ষে আগামী 3.5 বছর আছে, আপনার কাজটি কতটুকু হবে এটি চিন্তা করবেন। অন্যদিকে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। সূত্রাপুর, ইসলামপুর সহ বিভিন্ন এলাকার অলিগলিতে গিয়ে মগ মার্কায় ভোট চান তিনি। সরকার আমাদের জনপ্রিয়তায় ভীত হয়ে আমাদের নেত্রী, আমাদের ম্যাডামের গাড়ি বহরে নগ্ন হামলা চালাচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং আমি মির্জা আব্বাসের পক্ষে মগ মার্কায় ভোট চাচ্ছি। আমার নির্বাচনী গণসংযোগ সরকারের প্রশাসনের সহায়তায় আমি সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগে ব্যস্ত ছিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথা ওয়াল। সমর্থকদের নিয়ে বাসযোগ্য ঢাকা গড়তে ভোট চেয়েছেন বাস প্রতীকে। আমরা এখনো আশাবাদী বা আহ্বান জানাচ্ছি যেন একটা সুস্থ নির্বাচনের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার জন্য ইলেকশন কমিশন নিয়ে দেয়, সেনা মোতায়েন করার সাথে সাথে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামাইতে হবে ওদেরকে। দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায়ও ছিল উৎসবের আবহ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে যুবলীগ নেতা এনায়েত কবির চঞ্চলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। পুলিশের ধারণা আত্মহত্যা। বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তারা। আওয়ামী লীগের কোন নেতা যারা আচরণ বিধিতে পরে আর কি কেউ লঙ্ঘন করেন, কিন্তু খাদ্য কিন্তু ঠিকই করতেছে, গোষ্ঠীর মূল্য ভর্তিও দিতেছে, কথা নাই বার্তা নাই, মিছিল শুরু করেছে গাড়ির বহর নিয়ে, এবং এই বহরে ওই পুরো লাশ তাকে ধাওয়া দিতেছে। বেগম খালেদা জিয়া এই শান্তিপূর্ণ নির্বাচনে বাধার সৃষ্টি করছে, হয়তো রাস্তায় গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা বলবো তারা বুঝতে পারছে নির্বাচনে তাদের ফলাফলি হবে, যার জন্য তারা বানচাল করার চেষ্টা করছে। বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছেন, নির্বাচন কমিশনের কাছে 22 দফা দাবি পেশ করছেন। এমন সমস্ত কথাবার্তা দৈনিক সাংবাদিকদের সামনে তারা উপস্থাপন করতেন, যাতে করে আমরা স্পষ্ট করতে পারছি তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং একটা বিভ্রান্তি ছড়াবার জন্য তাদের চেষ্টা অব্যাহত আছে। কাজেই আমি নির্বাচন কমিশনের কাছে আমি আহ্বান জানাবো, 6-1 ক বিধি অনুযায়ী, 6-1 খ বিধি অনুযায়ী বেগম খালেদা জিয়াকে এই কর্মকাণ্ড থেকে বিরত রাখা হোক। আবারও সাভারে ব্যাংক ডাকাতি প্রসঙ্গ। সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় নিহতদের একজন মুক্তিযোদ্ধা মনির হোসেন। ৭১-এ যেমন দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখেছিলেন, তেমনি গতকালও অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হননি তিনি। সাহসিকতার পরিচয় দিয়েছেন তরুণ রবিন দেওয়ানও। ডাকাতি হওয়া 7 লাখ টাকা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি। আর ভবিষ্যতে এ ধরনের যে কোনো ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন এলাকাবাসী। তারিকুজ্জামান শিমুলের আরও একটি রিপোর্ট। মঙ্গলবার ভর দুপুরে আকস্মিক ডাকাতি ও গোলাগুলির ঘটনায় এলাকার সবাই যখন তটস্থ, ঠিক তখন সাহস করে প্রথম এগিয়ে আসেন বাজারের খুচরা ব্যবসায়ী মনির হোসেন। হাতের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে একাই লড়ে যান বন্দুকধারীদের বিরুদ্ধে। দুর্ভাগ্যবশত এক পর্যায়ে বন্দুকধারীদের গুলিতে লুটিয়ে পড়েন মৃত্যুর কোলে। ৭১-এ রণাঙ্গনের বীর এই যোদ্ধা অন্যায় আর অসত্যের বিরুদ্ধে লড়ে গেছেন পুরোটা জীবন। তার অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে কষ্ট হলেও এতটুকু যেন আক্ষেপ নেই স্বজনদের। আমার বাবা মানুষকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিছে, এটা ভাবলে নিজেকে গর্বিত মনে হয়, কিন্তু এভাবে বাবাকে হারাবো সেটা মেনে নিতে পারি না।
উনি আগে থেকে সাহসী করে একটা মুক্তিযোদ্ধা ছিল, ওনার খুবই সাহসী, উনি মানুষ উপকারী করে গেছে। উনি যে কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন। ডাকাত দলের অস্ত্রের কাছে মনির হোসেনের জীবন গেলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান আরেক সাহসী তরুণ রবিন দেওয়ান। এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে ডাকাত দল যখন পালিয়ে যাচ্ছিল তখন অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে ধাওয়া দেন তিনি। গুলি আর বোমাবাজিকে পরাস্ত করে এক পর্যায়ে ধরেও ফেলেন দুজনকে। এখানেই শেষ নয়, তাদের কাছ থেকে উদ্ধার করা প্রায় 7 লাখ টাকার পুরোটাই তুলে দেন পুলিশের হাতে। আমি যাওয়ার একটু আগে একজনকে গুলি করে আমার সামনে একজনকে মেরে ফেলছে। তারপরও আমি পিছনে ধাওয়া দিই। রাস্তার মধ্যে 2টা ব্যাগ পেয়েছিলাম টাকার, একটা 4 লাখ টাকার মতো, আরেকটা মানে 2-2.5 লাখ। ওটা পুলিশের কাছে আমরা বুঝিয়ে দিই। সবাই যেন আমার মতো দৌড়ে যায়, এটা আমি আশা করি, তাহলে আর এলাকাতে সন্ত্রাসী ডাকাত এগুলো থাকবে না। সাহসী এসব ভাই বন্ধুর কৃতিত্বে গর্বিত এখন গোটা এলাকার মানুষ। সেই ওখানে নিজের জীবন দিয়ে মনে করছে ব্যাংকের টাকা বাঁচাইছে, এটা আমাদের এলাকার অনেক গৌরব। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যাদের প্রাণ যায় তারা আসলে মৃত নয়, অমর। তাদের অমরত্বের এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে এখানকার মানুষজন ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। কোনো জায়গায় ডাকাতি হলো বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলো, আমাদের জনসাধারণ যাতে সর্বাত্মকভাবে আগায় আসে এবং তাদের প্রতিহত করি। খারাপ কাজ যদি কখনো আমাদের চোখের সামনে আসে সেটা যেন আমরা প্রতিহত করতে পারি। এদিকে আহতদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সাহসীদের পুরস্কৃত করার ব্যাপারে ভাবছেন বলে জানিয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংক কর্তৃপক্ষ। আশুলিয়ার কাঠগড়া থেকে তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ। এদিকে ডাকাতি নয়, নাশকতা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা তদন্তে সব বিভাগ থেকেই কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি। দুপুরে সাভার মডেল থানার কনফারেন্স রুমে সাংবাদিকদের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রাথমিক ধারণা এবং এদের পরিচয়, এদের কর্মকাণ্ড এবং ওই সময়ের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সব বিশ্লেষণ করলে এটা মনে হয় যে যদি ডাকাতি করতেই আসতো তো ডাকাতি করতে চলে যেত। তা মানুষ মারবে কেন? মানুষ তো তারা যদি প্রতিবাদ করতো, তারা যদি চাবি না দিত, তারা যদি টাকা না দিত, তাহলে তারা এটা করতে পারতো, মানুষ মারতে পারতো। তাহলে যেখানে টাকার বোল্ট আছে, যেখানে চাবি আছে, লোক আছে, সেখানে তারা তো সেই টাকার দিকে তারা গেল না, তারা যায়নি। আমরা প্রাথমিক তদন্তে যেটা পেয়েছি যে দৃশ্যমান হয়তো 7-8 জন থাকতে পারে, কিন্তু তাদেরকে সাপোর্ট করার জন্য লোক না থাকলে ওই গলির মধ্যে থেকে তারা বেরিয়ে নিঃসংকোচে বেরিয়ে যাবে, এরকম তাদের সেই শক্তি সামর্থ্য, সেগুলো নিয়ে পরিকল্পনা করে তারা এসেছে। রাজধানীর যাত্রাবাড়ি ও কোতোয়ালি এলাকা থেকে 3 অস্ত্র ব্যবসায়ী ও 2 ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 3টি অস্ত্র ও 20 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অন্তত 2 জন কাউন্সিলর প্রার্থীকে হত্যার পরিকল্পনা করছিল তারা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হত্যা করতে সক্রিয় হয়েছে একটি মহল, এমন তথ্য ছিল গোয়েন্দা পুলিশের হাতে। এই প্রেক্ষিতে চক্রটিকে ধরতে সচেষ্ট হয় পুলিশ। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে 2টি অস্ত্র ও 12 রাউন্ড গুলি সহ 3 অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছিল অস্ত্রগুলো বিক্রি করার জন্য। পরে তাদের দেয়া তথ্যে পুরান ঢাকার ভাড়াটে সন্ত্রাসী ডাকাত সাগর সহ আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা কর্মকর্তা জানান, ডাকাত সাগরের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও চাঁদাবাজি সহ 8টি মামলা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করেই এবং একাধিক ক্যান্ডিডেট তাদের টার্গেট ছিল এবং আমরা যতটা জানতে পেরেছি জিজ্ঞাসাবাদে যে 2 জন কাউন্সিলর প্রার্থীকে তারা টার্গেট করেছে। ব্রিফিংয়ে আরো জানানো হয়, সিটি নির্বাচনকে কেন্দ্র করে কারাগারে থাকা এবং দেশে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সক্রিয় হয়েছে বলে তথ্য রয়েছে গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। এ ব্যাপারে কাজও শুরু করেছেন তারা। জেলে থাকা সন্ত্রাসী কিংবা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছে কিংবা দেশেও পলাতক শীর্ষ সন্ত্রাসী রয়েছে, তারা সরাসরি সামনে না আসতে পারলেও তাদের বিভিন্ন সহযোগীদের মাধ্যমে, বিভিন্ন ছোট গ্রুপের মাধ্যমে, সহযোগীদের মাধ্যমে এই সুযোগটি কাজে লাগাইতে হয়তো চাইতেই পারে। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, অপরাধীদের রাজনৈতিক সামাজিক পরিচয় বিবেচনায় না নিয়ে সবাইকে গ্রেপ্তারে সচেষ্ট রয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসার গ্যারেজ থেকে যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য এনায়েত কবির চঞ্চলের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11:30টার ঘটনাস্থল থেকে একটি পিস্তল সহ তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এনায়েত কবির তার লাইসেন্স করা পিস্তলের গুলিতেই মারা গেছেন। তাই পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। ধানমন্ডির 1 নম্বর সড়কের ওই বাড়িতে তিনি সপরিবারে বসবাস করতেন।
নেপালে ভারতীয় তীর্থযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নিহত হয়েছেন কমপক্ষে 17 জন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 30 জন। পুলিশ জানায় ঘটনাস্থলেই মারা যান 12 জন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 5 জন। বাসটিতে 45 জন যাত্রী ছিল বলে জানা গেছে। রাজধানী কাঠমান্ডু থেকে গোরখপুরে ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন। পুলিশ জানায় কাঠমান্ডু থেকে প্রায় 30 কিলোমিটার অদূরে পাহাড় ঘেরা কৃত্রিম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি মহাসড়ক থেকে প্রায় 1000 ফুট নিচে পড়ে যায় বলেও জানায় তারা। আবারও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ প্রসঙ্গ। প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় উল্লাসে মেতে ওঠে সারা দেশের মানুষ। জয়ের ধারা অব্যাহত রেখে পাকিস্তানের বিপক্ষে টি-20 এবং টেস্ট ম্যাচে জয় পাবে টিম বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। শেষ ম্যাচে 8 উইকেটে হারিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর জাতীয় পতাকা হাতে চট্টগ্রামে মিছিল বের করা হয়। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের ধারাবাহিক পারফরমেন্সে দারুণ খুশি তারা। চ্যাম্পিয়নদের বাংলা ওয়াশের আনন্দে মেতেছেন খুলনাবাসী। মুশফিকের ব্যাট থেকে জয়সূচক রান আসার পরই জাতীয় পতাকা হাতে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মিছিল করেন স্থানীয়রা। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পরপরই বরিশালে আনন্দ মিছিল হয়েছে। টিম বাংলাদেশ তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এছাড়া ফেনী শহরের বিভিন্ন পাড়ায় উল্লাস করেছেন ক্রিকেট প্রেমীরা। জয়সূচক রান আসার পরপরই শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করা হয়। দুটা 100 সেঞ্চুরি এবং একটা 50 করে আমাদের গাজীপাড়া এবং সারা দুনিয়া বিশ্বের যে রেকর্ড করেছে, ইনশাল্লাহ আমরা জানি তামিম আরো ভালো করবে। পাকিস্তান সিরিজের এ বিজয় শুধু বাংলাদেশ ক্রিকেটের নয়, এ বিজয় আমাদের 16 কোটি বাঙালির বিজয়। আম্পায়ারের বাজে আম্পায়ারিং এর কারণে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছি, কিন্তু আমরা আজকে বুঝিয়ে দিয়েছি আমাদের সামর্থ্য অনেক বেশি। আমরা ভবিষ্যতে বাংলার ক্রিকেট বিশ্বকে শাসন করবো ইনশাআল্লাহ। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের দম্ভ গুড়িয়ে দিয়ে হোয়াইট ওয়াশের উৎসব টাইগারদের। সৌম্য সরকারের সেঞ্চুরি, জয়ের আনন্দে মাতোয়ারা সারা দেশ। নির্বাচনী প্রচারণা চালানোর সময় বেগম জিয়ার গাড়ি বহরে তৃতীয় দিনের মতো হামলা। প্রতিশ্রুতির ফুলঝুরিতে দিনভর প্রার্থীদের প্রচারণা। আশুলিয়ায় ব্যাংক ডাকাতিতে আতঙ্কে এলাকাবাসী ও ব্যবসায়ীরা, এলাকায় বিক্ষোভ। ডাকাতি নয়, নাশকতা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ছিল লক্ষ্য, বলছে পুলিশ। সারা বিশ্বের 220 কোটি মানুষের দারিদ্র্য বিমোচনে সম্মিলিত উদ্যোগ নিতে হবে, জাকার্তায় এশিয়ান আফ্রিকান সম্মেলনে প্রধানমন্ত্রী। রাজধানী থেকে 3 অস্ত্র ব্যবসায়ী ও 2 পেশাদার খুনি আটক। সিটি নির্বাচন বাধাগ্রস্ত করতেই মজুত করা হয় অস্ত্র, ব্রিফিংয়ে ডিবি। এবং চাঁদপুরের আলোচিত সিরিয়াল কিলার রসুখার ফাঁসির আদেশ। রংপুরে ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর 2 জনের যাবজ্জীবন। দর্শক, এ ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।